স্বাগত। আজ আমরা একটা দারুণ বই নিয়ে কথা বলবো। মানে, অনেকের চিন্তার জগতে বেশ আলোড়ন ফেলেছে বইটা, দ্য কারেজ টু বি ডিসলাইকড। আমাদের হাতে বইটার কিছু অংশ আছে। সেখানে একজন তরুণ আর একজন দার্শনিকের মধ্যে কথা হচ্ছে, আর তার মধ্যে দিয়েই জীবনের খুব জরুরি কিছু প্রশ্ন উঠে আসছে। প্রশ্নগুলো কিন্তু আমাদের খুব চেনা, তাই না? যেমন আমরা কেন ঠিক সুখী হতে পারি না, বা ধরুন অন্যের মতামত, অন্যের ভাবনা আমাদের এতটা প্রভাবিত করে কেন। আর সবচেয়ে বড় যে প্রশ্নটা মনে হয়, এইসব চাপ থেকে বেরিয়ে এসে নিজের মতো করে বাঁচব কিভাবে। আজকের আলোচনায় আমরা এই বইটার গভীরে একটু ডুব দেওয়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এর মূল দর্শনটা আসলে কি। মানে, কিভাবে আমরা ওই যে ভয়টা, লোকে যদি অপছন্দ করে, সেই ভয়টা কাটিয়ে উঠে সত্যিকারের স্বাধীনতা আর হয়তোবা একটু সুখ খুঁজে পেতে পারি। আচ্ছা, শুরুতেই ভাবি, আমরা তো কম বেশি সবাই চাই যে অন্যরা আমাদের পছন্দ করুক, তাই না? আমাদের ভালো বলুক। কিন্তু এই চেষ্টাটা, এই যে সবার মন জুগিয়ে চলা, এটা কি কখনো কখনো খুব ক্লান্তিকর মনে হয় না? মনে হয় যেন একটা অদৃশ্য খাঁচায় আটকে আছি। বইটা কিন্তু ঠিক এই জায়গাটায় ঘা দিচ্ছে। বইয়ের তরুণ চরিত্রটা দার্শনিকের কাছে ঠিক এই সমস্যাটা নিয়েই যাচ্ছে। সে বলছে সে সুখী হতে পারছে না। কারণটা কি? না, অন্যরা তাকে নিয়ে কি ভাবছে, কে তাকে কিভাবে দেখছে, বিচার করছে, এই চিন্তাটা তাকে সারাক্ষণ কষ্ট দিচ্ছে। তখন দার্শনিকের উত্তরটা ছিল একেবারে সোজাসাপটা আর বেশ ধাক্কা দেওয়ার মতো। উনি বললেন, তাহলে তুমি অন্যদের জন্য বেঁচে আছো, নিজের জন্য নয়। ভাবুন একবার, কথাটা কতটা গভীর। হ্যাঁ, এটা সত্যিই একটা যাকে বলে পাওয়ারফুল অবজারভেশন। আমরা প্রায়শই কি করি, নিজেদের মূল্যটা মাপি অন্যের চোখে, হ্যাঁ। অন্যের মাপকাঠিতে। ভাবি যদি সবাই আমাকে ভালো বলে তাহলেই আমি ভালো। কেউ যদি একটু সমালোচনা করে, ব্যাস, মনে হয় আমার মধ্যে বিরাট কোনো খামতি আছে। কিন্তু এই বইটা, যেটা আসলে মনোবিজ্ঞানী আলফ্রেড অ্যাডলারের চিন্তার উপর ভিত্তি করে লেখা, সেটা বলছে যে এই সবার পছন্দের পাত্র হওয়ার চেষ্টা, এটা আসলে একটা ফাঁদ। এতে নিজের যে আসল সত্তাটা, নিজের ভেতরের চাওয়া পাওয়া, সেগুলোই হারিয়ে ফেলার ঝুঁকি তৈরি হয়। বইয়ে যেমন বলা হয়েছে, সবার আপনাকে পছন্দ করার কোনো দরকারই নেই। যদি সবার মন জুগিয়ে চলতে যান, তাহলে নিজের আসল আমিটাকেই হারিয়ে ফেলবেন। তার মানে কি, এই যে সবার কাছে ভালো হতে চাওয়াটাই আমাদের অসুখী করে তুলছে? এটা শুনতে কেমন যেন একটু চরম মনে হচ্ছে না? হ্যাঁ, প্রথমটাই চরম মনে হতে পারে, কিন্তু অ্যাডলারিয়ান সাইকোলজি যদি দেখি, তাহলে দেখা যাবে আমাদের জীবনের প্রায় সব জটিলতার মূলে আছে কিন্তু এই মানুষের আপসি সম্পর্ক, ইন্টারপার্সোনাল রিলেশনশিপের টানাপোড়েনগুলো। বইয়ের একটা মূল ধারণাই তো এটা, অল প্রবলেমস আর ইন্টারপার্সোনাল রিলেশনশিপ প্রবলেমস। জীবনের প্রায় সব সমস্যাই নাকি মানুষের এই পারস্পরিক সম্পর্ক থেকেই তৈরি হচ্ছে। সব সমস্যা? ব্যক্তিগত জীবনে ব্যর্থতা, বা ধরুন টাকার চিন্তা, বা স্বাস্থ্যের সমস্যা, এগুলোও কি সম্পর্কের সমস্যা? দেখুন, সরাসরি হয়তো সব ক্ষেত্রে নয়, কিন্তু বইটার দর্শন অনুযায়ী এই সমস্যাগুলোর যে প্রভাব আমাদের উপর পড়ে, বা এগুলো নিয়ে আমাদের যে কষ্ট বা অনুভূতিগুলো তৈরি হয়, সেগুলো অনেকাংশেই কিন্তু নির্ধারিত হয় ওই অন্যের সাথে আমাদের সম্পর্কের নিরিখে। যেমন ধরুন, আর্থিক সমস্যাটা হয়তো ব্যক্তিগত, কিন্তু সেটা নিয়ে যে হীনমন্যতা, সেটা কখন তৈরি হয়? যখন আমরা নিজেদের অন্যের সাথে তুলনা করি। ব্যর্থটা কেন বেশি কষ্ট দেয়? কারণ আমরা ভাবি অন্যরা কি ভাববে। অসুস্থতা হয়তো শারীরিক, কিন্তু এই যে একাকিত্ব বা অসহায়ত্বের অনুভূতি, সেটা তো আসে অন্যদের থেকে নিজেকে বিচ্ছিন্ন ভাবলে, তাই না? আমরা দুঃখ পাই কারণ ভাবি, ও অমুক আমার চেয়ে বেশি সফল বা বেশি জনপ্রিয়, বা সোশ্যাল মিডিয়ায় দেখছি তার জীবনটা কি দারুণ ঝলমলে। লেখক বলছেন, এই যে তুলনা, এটাই অসুখী হওয়ার একটা প্রধান কারণ। আমরা যেন সবসময় অন্যের ট্র্যাকে দৌড়ানোর চেষ্টা করছি, নিজেকে মাপছি অন্যের স্কেল দিয়ে। ওহ, তাহলে মুক্তির উপায়টা কি? যদি তুলনায় সমস্যা হয়, তাহলে কি নিজেকে একদম গুটিয়ে ফেলতে হবে, সমাজ থেকে দূরে? না না, একদমই গুটিয়ে নেওয়া নয়, বরং নিজের লেনে, নিজের পথে স্থির থাকা। বইটা বলছে, যখন কেউ নিজের পথে চলে, অন্যের সঙ্গে ওই অপ্রয়োজনীয় প্রতিযোগিতা বা তুলনা না করে, তখনই জীবনে এক ধরনের স্থিরতা আসে, শান্তি আসে। বইটাতে খুব পরিষ্কার করে বলা আছে, যদি তুমি শুধু নিজের পথে এগিয়ে যাও, অন্য কারোর সাথে না মেপে, তাহলে তোমার জীবনে শান্তি আসবে। এর কিন্তু এই না যে আমরা অন্যের থেকে শিখব না বা তাদের ভালো কিছু গ্রহণ করব না। অবশ্যই করব, কিন্তু নিজের যাত্রাপথটা অন্যের দ্বারা ঠিক হতে দেব না। আমার পথটা আমার। বুঝলাম। এই নিজের পথে চলার ভাবনার সাথেই তো যুক্ত আর একটা খুব জরুরি বিষয়, যেটা বইটাতে এসছে,
প্রত্যাশা। বলা হচ্ছে ইউ আর নট লিভিং টু স্যাটিসফাই আদার্স এক্সপেকটেশনস, মানে আমরা অন্যের প্রত্যাশা পূরণের জন্য বেছে নিই। আমরা কতবার একটু যদি রিল্যাক্সডভাবে ভাবি, দেখব যে সমাজের ভয়ে বা পরিবারের চাপে বা বন্ধুরা কি বলবে এই ভেবে নিজের ভেতরের ইচ্ছাগুলোকে গলা টিপে মেরে ফেলি। অসংখ্যবার। এটা তো হামেশা ঘটে। কেউ হয়তো দারুণ ছবি আঁকে, কিন্তু সে ভাবছে, ধুর, আর্টিস্ট হয়ে কি হবে, পয়সা কোথায়? কেউ হয়তো কর্পোরেট চাকরিটা একদম পছন্দ করছে না, নিজের ছোট্ট একটা ব্যবসা শুরু করতে চায়, কিন্তু লোকে কি বলবে বা সিকিউরিটি কোথায় এইসব ভেবে আর এগোতে পারে না। নিজের ভেতরের যে ডাকটা, নিজের আবেগ বা ইচ্ছেগুলো, সেগুলোকে যদি দিনের পর দিন এভাবে অবহেলা করা হয়, তাহলে যা হয়, ভেতরের আনন্দটাই ধীরে ধীরে মরে যায়। জীবনটা তখন আর যাপন করা হয় না, কেমন যেন টেনে নিয়ে যাওয়া হয়, একটা মেকানিক্যাল ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই দার্শনিকের পরামর্শটা খুব স্পষ্ট আর খুব জরুরি। লিভ ইয়োর লাইফ, নট সামওয়ান এলসেস লাইফ। নিজের জীবনটা বাঁচো, অন্য কারো প্রত্যাশার বোঝা বয়ে বেরিও না। এটা শুধু শখ বা ইচ্ছা পূরণের ব্যাপার নয়, বুঝলেন? এটা নিজের প্রতি একটা বিরাট দায়িত্ব। ঠিক, কিন্তু এই যে বললেন নিজের পথে চলা, নিজের জীবন বাঁচা, এটা তো মুখে বলা যত সহজ, করাটা ততটাই কঠিন মনে হয়। সবচেয়ে বড় বাধাটাই তো মনে হয় ওই ভয়টা, লোকে কি বলবে, যদি আমাকে অপছন্দ করে। আর এখানেই বইয়ের সবচেয়ে বিতর্কিত বা হয়তো বলা ভালো সবচেয়ে বিপ্লবী ধারণাটা আসছে। সেটা হলো ফ্রিডম ইজ বিং ডিসলাইকড বাই আদার্স। স্বাধীনতা হলো অন্যের অপছন্দের পাত্র হওয়া। এটা শুনতে কেমন অদ্ভুত লাগছে না? স্বাধীনতা মানে অপছন্দ? অদ্ভুত তো বটেই। আমি যখন প্রথম পড়েছিলাম আমারও লেগেছিল। মনে হতে পারে এটা খুব নেগেটিভ বা স্বার্থপর একটা কথা। কিন্তু একটু গভীরে গেলে বোঝা যায় কথাটা আসলে কি বলতে চাইছে। এর মানে কিন্তু এই নয় যে আমাদের ইচ্ছে করে এমন কাজ করতে হবে যাতে লোকে আমাদের অপছন্দ করে, একদমই না। বরং এর মানে হলো, যখন কেউ সত্যিকারের স্বাধীনভাবে বাঁচে, মানে নিজের বিশ্বাস অনুযায়ী, নিজের সত্য অনুযায়ী চলে, তখন সে এই ভয়টা পায় না যে তার কাজের ফলে বা কথার ফলে কেউ তাকে অপছন্দ করতেও পারে। সে জানে সবাইকে খুশি করা সম্ভব নয়, আর সেটা তার লক্ষ্যও নয়। আচ্ছা, একটা উদাহরণ দিলে হয়তো বিষয়টা আরেকটু পরিষ্কার হবে। নিশ্চয়ই। ধরুন, আপনি দেখছেন কোথাও একটা অন্যায় হচ্ছে, আপনি তার প্রতিবাদ করলেন। এবার আপনার এই প্রতিবাদের ফলে হয়তো কিছু প্রভাবশালী লোক বা ধরুন আপনার নিজের কাছের কিছু মানুষও আপনাকে অপছন্দ করতে শুরু করল। এখন যদি আপনি এই অপছন্দের ভয়ে আপনার প্রতিবাদ করা থেকে পিছিয়ে আসেন, তার মানে আপনি স্বাধীন নন, আপনি অন্যের মতামতের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন। কিন্তু যদি আপনি মনে করেন, না, আমার প্রতিবাদ করাটা সঠিক, এবং আপনি সেটাই করেন, ভলেই তার ফলে কেউ আপনাকে অপছন্দ করুক, তখন আপনি স্বাধীন। তখন আপনি আপনার কাজের ফলাফলের জন্য অন্যের অ্যাপ্রুভালের ওপর নির্ভর করছেন না। দার্শনিক এটাকে বলছেন সেপারেশন অফ টাস্কস বা কাজের বিভাজন। সেপারেশন অফ টাস্কস বা কাজের বিভাজন, এ ধারণাটা বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এটা যদি একটু বুঝিয়ে বলেন। অবশ্যই, এটা অ্যাডলেরিয়ান সাইকোলজির একটা স্তম্ভই বলা যেতে পারে। এর মূল কথাটা খুব সহজ কিন্তু খুব পাওয়ারফুল। সেটা হলো, জীবনে কোনটা আপনার কাজ, ইয়র টাস্ক, আর কোনটা অন্যের কাজ, দেয়ার টাস্ক, সেটা পরিষ্কারভাবে বুঝতে পারা। এবং শুধু বোঝা নয়, সেই সীমারেখাটা মেনে চলা। আপনার কাজ কি? আপনার কাজ হলো আপনার নিজের আচরণ, আপনার সিদ্ধান্ত, আপনার চেষ্টা, এগুলোকে নিয়ন্ত্রণ করা। যেমন ধরুন, সত্যি কথাটা বলা, নিজের সেরাটা দিয়ে চেষ্টা করা, কোনো বিষয়ে নিজের মতামতটা জানানো, কাউকে সাহায্য করার সিদ্ধান্ত নেওয়া, এগুলো আপনার কাজ, আপনার টাস্ক। এবার আসি অন্যের কাজে। আপনার কথা শুনে বা আপনার কাজ দেখে অন্যরা কিভাবে প্রতিক্রিয়া জানাবে, তারা আপনাকে পছন্দ করবে কি অপছন্দ করবে, তারা আপনার সম্পর্কে কি ভাববে, আপনার সাহায্যটা তারা নেবে কি নেবে না, এগুলো কিন্তু সম্পূর্ণভাবে তাদের কাজ, তাদের সিদ্ধান্ত, তাদের দায়িত্ব। এগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে। হ্যাঁ, কিন্তু আমরা তো সারাক্ষণ ঠিক এটাই ভাবি, ও আমার সম্পর্কে খারাপ ভাবছে না তো, আমার কথাটা শুনেও রাগ হলো না তো, এই সব। ঠিক, আর এখানেই সমস্যাটা হয়। আমরা প্রায়শই অন্যের কাজ নিয়ে, মানে অন্যের ভাবনা, অনুভূতি, প্রতিক্রিয়া নিয়ে অতিরিক্ত চিন্তা করি, উদ্বিগ্ন হই। আমরা চেষ্টা করি অন্যের কাজগুলোকেও কন্ট্রোল করতে, যেটা আসলে সম্ভবই না। আর এর ফলেই তৈরি হয় যত অপ্রয়োজনীয় মানসিক চাপ, উদ্বেগ আর হতাশা। যখন আমরা পরিষ্কার বুঝতে পারি কোনটা আমাদের কাজ আর কোনটা অন্যের,
এবং অন্যের কাজের দায়িত্ব নেওয়াটা বন্ধ করি, তখন মনটা অনেক হালকা হয়ে যায়, শান্তি আসে। বইয়ের ভাষায় একটা উদাহরণ আছে, খুব মজার। তোমার কাজ হলো ঘোড়াকে জলের ধারে নিয়ে যাওয়া, কিন্তু জল সে খাবে কি খাবে না সেটা ঘোড়ার কাজ। বাহ, দারুণ উদাহরণ তো। বা ধরুন, তোমার কাজ হলো সত্য বলা, তার কাজ হলো সেটা কিভাবে নেবে সেটা ঠিক করা। আর মূল কথাটা হলো, when you understand what's your task and what's not, you become peaceful. এই বিভাজনটা যদি করতে পারা যায়, তাহলে কিন্তু অনেক ইন্টারপার্সোনাল রিলেশনশিপের জটিলতা কমে আসে। বাহ, এই কাজের বিভাজন ধারণাটা যেভাবে বললেন, তাতে মনে হচ্ছে অনেক মানসিক অশান্তি থেকে মুক্তি পাওয়া সত্যিই সম্ভব। এটা নিয়ে আগে এভাবে ভাবিনি তো। এর সাথে কি তাহলে যুক্ত ওই বিষয়টা যে জীবনে যা ঘটে তা হয়তো আমাদের হাতে নেই, কিন্তু আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাবো সেই ধরনটা আমাদের হাতে? একদম। এটাই বইয়ের আরেকটা খুব শক্তিশালী বার্তা। বইটা বলছে, ইউ ক্যান চুজ ইয়োর অ্যাটিটিউড। জীবনে তো কত ঘটনাই ঘটে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। হঠাৎ কোনো দুর্ঘটনা, অন্যের কোনো অপ্রত্যাশিত আচরণ, পরিস্থিতি। কিন্তু সেই ঘটনার মুখোমুখি দাঁড়িয়ে আমরা কিভাবে রিয়্যাক্ট করব, কোন মনোভাব নিয়ে বিষয়টাকে দেখব, সেই ক্ষমতাটা কিন্তু পুরোপুরি আমাদের। কে হয়তো অপমান করল, তৎক্ষণাৎ রেগে যাওয়াটাও কিন্তু একটা চয়েস। আবার বিষয়টাকে হয়তো গুরুত্ব না দিয়ে হেসে উড়িয়ে দেওয়াটাও আরেকটা চয়েস। এবং এই পছন্দটা আমরা সচেতনভাবে করতে পারি। কিন্তু অতীত অভিজ্ঞতাগুলো, পুরনো কষ্ট, সেগুলো কি আমাদের প্রতিক্রিয়াকে প্রভাবিত করে না? মানে সেগুলোর তো একটা প্রভাব থেকেই যায়। অবশ্যই করে প্রভাব ফেলে। কিন্তু বইটা বলছে, অতীত অভিজ্ঞতা আমাদের নিয়ন্ত্রণ করে না যদি না আমরা তাকে সেই ক্ষমতাটা দিই। অ্যাডলারের দর্শন অনুযায়ী আমরা অতীতের ঘটনার দ্বারা চালিত হই না, বরং আমরা সেই ঘটনাগুলোকে যে অর্থ দিই, মানে যে মিনিংটা দিই, সেই অর্থের দ্বারাই আমরা চালিত হই। যেমন বইটাতে বলা হয়েছে, ইউ আর নট কন্ট্রোলড বাই পাস্ট এক্সপিরিয়েন্সেস বাট বাই দ্য মিনিং ইউ গিভ দেম। ধরুন, ছোটবেলায় কেউ হয়তো খুব দারিদ্র্যের মধ্যে বড় হয়েছে। এই অভিজ্ঞতাটাকে সে একটা অর্থ দিতে পারে এইভাবে যে, আমার জীবনটা শুরু থেকেই খারাপ, আমার দ্বারা কিছু হবে না। আবার সে একই অভিজ্ঞতাকে কিন্তু অন্য অর্থও দিতে পারে। যেমন, আমি কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে শিখেছি, আমি সহজে হার মানি না। সে কোন অর্থটা বেছে নিচ্ছে সেটাই কিন্তু তার বর্তমান আচরণ এবং ভবিষ্যৎকে রূপ দেবে। তার মানে আমরা অতীতের দাস নই, আমরা আমাদের ব্যাখ্যার স্রষ্টা। এই ক্ষমতাটা আমাদের হাতেই আছে। ওই ভাবনাটা তো বিরাট আশার কথা শোনালো। তার মানে পরিস্থিতি যাই হোক না কেন, নিজের অ্যাটিটিউড বা মনোভাব বদলানোর মাধ্যমে আমরা নিজেদের ভালো থাকাটা অনেকটা নিশ্চিত করতে পারি। আচ্ছা, সমাজে একটা খুব চালু ধারণা আছে না যে যদি কেউ আমাকে অপছন্দ করে, তার মানে নিশ্চয়ই আমার মধ্যেই কোনো সমস্যা আছে, আমি নিশ্চয়ই কিছু ভুল করছি। এই বিষয়ে বইটা কি বলছে? বইটা এই ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। এটা শেখায় যে কেউ আপনাকে অপছন্দ করতেই পারে, এবং সেটা আপনার কোনো ভুল বা ব্যর্থতার প্রমাণ নয়, মোটেও না। এর অনেক কারণ থাকতে পারে। হয়তো আপনি এমন কোনো সত্যি কথা বলছেন যা তার শুনতে ভালো লাগছে না। হয়তো আপনি আপনার নিজের পথে চলছেন যেটা তার চেনা ছকের সাথে মিলছে না। হয়তো আপনার জীবন দর্শন তার থেকে আলাদা। অথবা এমনও হতে পারে কোনো কারণই নেই, নিছক ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার। এবং বইটা খুব জোর দিয়ে বলছে, এটা সম্পূর্ণ স্বাভাবিক। সবার পছন্দের মানুষ হওয়ার সম্ভবও নয়, সত্যি বলতে জরুরিও নয়। বইয়ের কথাটাই যদি বলি, সবাই তোমাকে পছন্দ করবে না, আর সেটা একদম স্বাভাবিক। এই স্বাভাবিকতাটুকু যদি আমরা মেনে নিতে পারি, তাহলে কিন্তু কাঁধ থেকে বিরাট একটা বোঝা নেমে যায়। তখন আর ওই লোক দেখানো বা সবাইকে খুশি করার জন্য বাঁচতে হয় না। এই প্রসঙ্গে বইয়ের একটা সংলাপ আমার খুব মনে পড়ছে। তরুণ চরিত্রটি বলছে, আমি চাই মানুষ আমাকে সম্মান করুক। আর দার্শনিকের উত্তরটা ছিল বেশ তীব্র। উনি বললেন, যদি তুমি সম্মানের জন্য বাঁচো, তুমি অন্যের দাস। এটা তো বেশ ধাক্কা দেওয়ার মতো কথা। তার মানে কি সম্মানের আকাঙ্ক্ষা করাটা ভুল? না না, সম্মান অর্জন করা বা সম্মানিত বোধ করাটা নিশ্চয়ই দোষের নয়। কিন্তু সমস্যাটা হয় তখন যখন ওই সম্মান পাওয়াই জীবনের মূল চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। যখন আমাদের আত্মসম্মানটা নির্ভর করে অন্যের দেওয়া সম্মানের ওপর, তখনই সমস্যা। তখন আমরা আসলে স্বাধীন থাকি না। আমরা প্রতিনিয়ত অন্যের চোখে নিজেদের মাপতে থাকি, তাদের প্রত্যাশা অনুযায়ী চলার চেষ্টা করি, পাছে যদি সম্মানটুকু না পাই।
এটা এক ধরনের সূক্ষ্ম দাসত্ব, বুঝলেন? জীবনের নিয়ন্ত্রণটা তখন অন্যের হাতে চলে যায়। সম্মান যদি আসে আপনার কাজ, আপনার সততা, আপনার অবদানের স্বাভাবিক ফলাফল হিসেবে, সেটা খুব ভালো, কিন্তু সম্মানের জন্য বেঁচে থাকাটা আপনাকে বন্দী করে ফেলে। ট্রাইং টু বি স্পেশাল, বিশেষ হওয়ার চেষ্টা বন্ধ করতে বলছে। এটা তো আরও অন্যরকম লাগছে। আমরা তো সবাই একটু বিশেষ হতে চাই, একটু পরিচিতি পেতে চাই, তাই না? ঠিক এখানেই বইটা প্রচলিত ধারণার একেবারে বিপরীতে যাচ্ছে। অ্যাডলেরিয়ান দর্শন বলছে আমরা প্রত্যেকেই কিন্তু অনন্য, মানে ইউনিক, কিন্তু কেউই অন্যের চেয়ে বিশেষ বা সুপিরিয়র নয়, আবার কেউই অন্যের চেয়ে তুচ্ছ বা ইনফিরিয়রও নয়। আমরা সবাই যেন একই সমতলে আছি, পাশাপাশি হাঁটছি। নিজেকে বিশেষ প্রমাণ করার যে চেষ্টাটা, সেটা প্রায়শই আসে হয় হীনমন্যতা থেকে, নয়তো অহংকার থেকে। যখন আমরা নিজেদের বিশেষ ভাবি, তখন আমরা অজান্তেই হয়তো অন্যদের ছোট করি, আবার যখন নিজেদের তুচ্ছ ভাবি, তখন নিজেরাই নিজেদের অসম্মান করি। দুটোই কিন্তু ভুল পথ, যা সম্পর্কের মধ্যে দেওয়াল তোলে আর নিজের শান্তিও কেড়ে নেয়। তাহলে বিশেষ না হয়ে কি হতে হবে? সাধারণ। হ্যাঁ, বইটা ঠিক এটাই বলছে, বি অর্ডিনারি, সাধারণ হও, কিন্তু তারপরেই যোগ করছে বাট লিভ এক্সট্রা অর্ডিনারি, মানে সাধারণ থেকেও অসাধারণভাবে বাঁচো। এটার মানে কি? সাধারণ থেকেও অসাধারণ বাঁচা। এর মানে হলো ওই বাইরের স্বীকৃতির জন্য বা স্পেশাল তকমার জন্য ছুটে না বেরিয়ে নিজের ভেতরের গুণগুলোর চর্চা করা, নিজের কাজটা মন দিয়ে করা, নিজের সিদ্ধান্ত এবং তার যে ফলাফল সেটার দায়িত্ব নিজে নেওয়া, অন্যের জীবনে ইতিবাচকভাবে কিছু অবদান রাখা, সম্পর্কগুলোর যত্ন নেওয়া। এই সাধারণ কাজগুলোই যখন সততা আর সাহসের সাথে করা হয়, তখন জীবনটা নিজেই অসাধারণ হয়ে ওঠে। আর তখন কেউ আপনাকে ভালো না বাসলে বা অপছন্দ করলে সেটাকে আর ব্যক্তিগত ব্যর্থতা মনে হয় না। মনে হয় ঠিক আছে, এটা তার পছন্দ বা তার দৃষ্টিভঙ্গি, যার উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। খুব সুন্দর কথা। এই যে বললেন অবদান রাখা, এই ধারণাটা কি সুখের সাথে সম্পর্কিত? বইয়ের শেষে সুখের সংজ্ঞাটা কিভাবে দেওয়া হয়েছে? আমরা সবাই তো দিন শেষে একটু সুখী হতেই চাই। হ্যাঁ, বইটিতে সুখের একটা খুব সরল কিন্তু আমার মনে হয় খুব গভীর সংজ্ঞা দেওয়া হয়েছে। বলা হয়েছে, হ্যাপিনেস ইজ দ্য ফিলিং অফ কন্ট্রিবিউশন। মানে সুখ কোনো বড় অর্জন, প্রতিপত্তি বা শুধু ব্যক্তিগত আনন্দ থেকে আসে না, বরং সুখ হলো একটা অনুভূতি, যেটা আসে যখন কেউ মনে করে যে সে অন্যের জন্য বা সমাজের জন্য বা বৃহত্তর কোনো কিছুর জন্য, তা সে যত ছোট আকারেই হোক না কেন, কোনো ইতিবাচক ভূমিকা রাখছে, কোনো অবদান রাখছে। সেটা হতে পারে কাউকে হয়তো কঠিন সময়ে একটু সাহায্য করা, কাউকে একটু হাসানো, নিজের জ্ঞান বা দক্ষতা দিয়ে কারো একটু উপকার করা, এমনকি শুধু মন দিয়ে কারো কথা শোনাটাও হতে পারে। এই যে ফিলিংসটা, আমি কারো জন্য মূল্যবান, আমার অস্তিত্বের একটা মানে আছে, এই অবদান রাখার অনুভূতিটাই হলো সত্যিকারের সুখের উৎস, অ্যাডলেরিয়ান দর্শন অনুযায়ী। তার মানে সুখী হতে গেলে আমাকে বিশাল কিছু করে ফেলতে হবে না, শুধু অন্যের জীবনে একটু ইতিবাচক প্রভাব ফেলাই যথেষ্ট। কিন্তু এর জন্য কি তাহলে আমাকে সবাইকে ভালোবাসতে হবে? না, দার্শনিক বলছেন সবাইকে ভালোবাসার দরকার নেই, বা সেটা হয়তো সম্ভবও নয়। যা দরকার তা হলো শুধু তাদের অস্তিত্বকে মেনে নিতে হবে। অর্থাৎ অন্য মানুষ যেমন, তাদের সেভাবেই গ্রহণ করা, তাদের দোষ, গুণ, তাদের ভিন্ন মত সবকিছু সহ। আমরা তো অন্যকে বদলাতে পারি না, তাই না? তাদের চিন্তাভাবনা বা অনুভূতিও নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু তাদের প্রতি আমাদের প্রতিক্রিয়া, আমাদের মনোভাব, সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তাদের বিচার না করে, তাদের পরিবর্তন করার চেষ্টা না করে, তাদের অস্তিত্বকে সম্মান জানানো, এটাই হলো পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে স্বাধীনতা। আর এই স্বাধীনতা বোধটাই কিন্তু ওই অবদানের অনুভূতি এবং শেষ পর্যন্ত সুখের দিকে নিয়ে যায়। নিজের মূল্যবোধ অনুযায়ী নিজের পথে চলা, আর সবচেয়ে বড় কথা, অন্যকে খুশি করার বা তাদের প্রত্যাশা পূরণের ওই অপ্রয়োজনীয় দায়িত্বটা নিজের কাঁধে না নেওয়া, এটাই হলো মানসিক মুক্তি আর স্বাধীনতার পথ। আর যদি এই পথে চলতে গিয়ে কেউ অপছন্দ করেই ফেলে, তাহলে সেটাকে ব্যর্থতা না ভেবে বরং সাহসের লক্ষণ হিসাবে দেখা যেতে পারে, কারণ তার মানে হয়তো আপনি নিজের সত্য থেকে সরছেন না। বইয়ের দুটো লাইন এই প্রসঙ্গে খুব মনে ধরছে। একটা হলো ডোন্ট লিভ ফর লাইকস, লিভ ফর লাইফ, মানে শুধু অন্যের পছন্দ বা অনুমোদনের জন্য নয়, জীবনের জন্য বাঁচো। আর আরেকটা ডোন্ট ফিয়ার জাজমেন্ট, ফিয়ার রিগ্রেট,
অন্যের বিচারের ভয় পেও না, ভয় পাও সেই অনুশোচনাকে যা নিজের ইচ্ছাকে দমিয়ে রাখার ফলে ভবিষ্যতে হতে পারে। একদম। আর যদি পুরো আলোচনার সারসংক্ষেপ করতেই হয়, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, যে নিজেকে গ্রহণ করতে পারে, নিজের প্রতি সৎ থাকতে পারে, সেই সত্যিকারের স্বাধীন মানুষ। এই আলোচনা হয়তো এখানেই শেষ হচ্ছে, কিন্তু একটা প্রশ্ন মনে হয় আমাদের সবার ভাবনার জন্য রেখে যাওয়া যেতে পারে। বইটা যেমন তরুণ চরিত্রটিকে আর আসলে আমাদের সবাইকেই প্রশ্নটা করেছে, আজ তুমি কজনকে খুশি করতে গিয়ে নিজেকে হারাচ্ছ? এই প্রশ্নটা নিয়ে একটু নির্জনে ভাবা যেতে পারে। নিজের প্রতি সৎ থাকার জন্য, নিজের ভেতরের ডাকটা শোনার জন্য, অন্যের সম্ভাব্য অপছন্দের ঝুঁকিটা নিয়েও আজকে খুব ছোট হলেও একটা পদক্ষেপ নেওয়া যায়। হয়তো সেই ছোট্ট পদক্ষেপটাই হবে স্বাধীনতার পথে আমাদের প্রথম যাত্রা।